নমস্কার। আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ নিয়ে একটু অন্যরকম আলোচনা করব। শুধু সাহিত্য হিসেবে নয়, বরং দেখব এর গভীরে একটা জাতি ধারণা কিভাবে তৈরি হচ্ছে বা হয়েছে। আমরা একটা একাডেমিক বিশ্লেষণকে সূত্র হিসেবে ব্যবহার করছি, আর দেখুন, বন্দে মাতরমের কথা ভাবলেই তো বোঝা যায় এর রেশ আজও কতটা জীবন্ত। হ্যাঁ, একদম ঠিক। আর জাতি শব্দটা শুনতে যতটা সহজ লাগে, এর ধারণাটা কিন্তু সময়ের সঙ্গে বেশ পাল্টেছে। এককালে ল্যাটিন ন্যাটিও শব্দটা তো বাইরের লোক বোঝাতে ব্যবহার হতো। তাই নাকি? আমি জানতাম না। হ্যাঁ, আর আজ আমরা একে জন্মভূমি বা সংস্কৃতির সঙ্গে জুড়ে ফেলি। আনন্দমঠ উপন্যাসটা ঠিক এই বদলের সময়ের একটা প্রতিচ্ছবি বলা যেতে পারে। আচ্ছা, তাহলে আনন্দমঠের সেই সময়টাতে একটু ফেরা যাক। উপন্যাসটার পটভূমি তো ছিল ওই ১৭৭০-এর ভয়ানক দুর্ভিক্ষ, হ্যাঁ, আর তারপরে সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক। অনেকে বলেন যে ১৮৫৭-র মহাবিদ্রোহ যখন ব্যর্থ হল, বঙ্কিমচন্দ্র হয়তো তখন একটা নতুন পথ দেখাতে চাইছিলেন। হিন্দু জীবনধারা, ঐতিহ্য এগুলো রক্ষার একটা পথ। কিন্তু সেটা করতে গিয়ে ইতিহাসকে বেশ খানিকটা বদলে নিয়েছেন, তাই না? ঠিক তাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেমন ধরুন, মির্জাফরের মৃত্যু ইতিহাসে পাই ১৭৬৫ সাল, কিন্তু উপন্যাসে তিনি ১৭৭০ সালেও দিব্যি সক্রিয়। এটা তো একটা বড় অসঙ্গতি। হ্যাঁ, অবশ্যই। আবার দেখুন ওই সন্ন্যাসীদের কথা, ইতিহাসে যাদের অনেক সময় লুঠোতারাজ বা ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত দেখা যায়, হ্যাঁ, উপন্যাসে তারা হয়ে উঠেছেন একদম দেশের জন্য লড়াই করা বইন, দেশপ্রেমিক। এটা কিন্তু শুধু গল্প লেখা নয়, এটা সচেতনভাবে ইতিহাসকে ব্যবহার করা হচ্ছে। একটা রাজনৈতিক উদ্দেশ্য তো ছিলই, ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা জাতি গঠনের লক্ষ্যে। এই যে সচেতন নির্মাণ আর জাতির ধারণা, এই দুটো বিষয় ঠিক কিভাবে জুড়ে যাচ্ছে উপন্যাসে? এখানে কি কোনো বিশেষ তত্ত্বের ছায়া দেখা যায়? যেমন অনেক তাত্ত্বিক তো আছেন। অবশ্যই আছে। যেমন ধরুন, বেনেডিক্ট অ্যান্ডারসনের কল্পিত সম্প্রদায় বা ইম্যাজিনড কমিউনিটির ধারণাটা। হ্যাঁ, শুনেছি। যেখানে মানুষ একে অপরকে হয়তো চেনে না, কিন্তু একটা অভিন্ন পরিচয়ে, একটা কল্পনায় জুড়ে যায়। আনন্দমঠের সন্তান দল তো ঠিক তাই। তারা দেশের জন্য লড়ছে, একটা অভিন্ন মাতৃভূমির কল্পনায় এক হয়েছে। তারা সবাই কিন্তু পরস্পরকে চেনে না। এটাই যেন একটা জাতির প্রাথমিক রূপ, একটা ভ্রূণ অবস্থা। আর এই যে জাতীয়তাবাদ, উপন্যাসের চেহারাটা কেমন? বেশ বেশ আক্রমণাত্মক মনে হয়, এবং ধর্মকে কেন্দ্র করেই তো সবকিছু। একদম, খুবই জঙ্গি বা উগ্র বলা চলে, আর পুরোটাই ধর্মভিত্তিক। সত্যানন্দ চরিত্রটি যেমন, তিনি তো বলছেন যে বৈষ্ণব ধর্ম অনুসারে দুষ্টের দমন করাটাই আসল ধর্ম। হিংসাকেও সেখানে বৈধতা দেয়া হচ্ছে। এই ভাবনাটা কি পরেও দেখা গেছে অন্য কোথাও? হ্যাঁ, পরে অরবিন্দ ঘোষের মতো অনেকের লেখাতেও কিন্তু এর অনুরণন পাওয়া যায়। আর সন্তানদের পরিচয়টাও দেখুন, তারা শুধুই মাতৃভূমির সন্তান নয়, তাদের একটা নির্দিষ্ট জীবন চর্চা আছে, ব্রহ্মচর্য পালন, বৈষ্ণবীয় আচার, এসবের সঙ্গে বাধা। কিন্তু এই যে ঐক্যের কথা বলা হচ্ছে, এই কল্পিত সম্প্রদায়ের, এর সীমাবদ্ধতাও তো স্পষ্ট, তাই না? অবশ্যই, এখানেই আসল বিষয়টা। এই ঐক্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে হিন্দু ধর্মকেন্দ্রিক। অন্য ধর্মের মানুষদের, বিশেষ করে মুসলিমদের, একেবারে শত্রু হিসেবে দেখানো হয়েছে। তাদের যেন কোনো স্থানই নেই এই কল্পিত জাতির মধ্যে। শুধু ধর্ম, অন্য কোনো বিভাজন? হ্যাঁ, ধর্ম তো বটেই, আবার বর্ণপ্রথার কথাও ভাবুন। মুখে সাম্যের কথা থাকলেও কাহিনীতে আমরা কাদের দেখি? মূলত উচ্চবর্ণের চরিত্রদেরই তো আনাগোনা। ঠিক। এমনকি ভাষাকেও একটা বিভাজনের জায়গা থেকে দেখা হচ্ছে। ও যে ইংরেজরা বাংলা বলতে পারে না বলে ব্যঙ্গ করা। হ্যাঁ, মনে পড়ছে। এখানেই হয়তো সেই সময়ের হিন্দু পুনর্জাগরণ, বা যাকে পরে নব্য হিন্দুত্ববাদ বলা হয়েছে, তার একটা প্রাথমিক ছবি আমরা দেখতে পাই। তার একদিকে ঐক্যের ডাক, আবার অন্যদিকে এই বর্জন। আচ্ছা, মাতৃভূমির ধারণাটাও তো খুব জোরালো, তাই না? ওই যে ৩টে রূপের কথা বলা হয়। হ্যাঁ, খুব শক্তিশালী একটা চিত্রকল্প। মাতৃভূমির ৩টি রূপ, অতীতের ঐশ্বর্যময়ী রূপ, বর্তমানের দুর্দশাগ্রস্ত কালীমূর্তি, আর ভবিষ্যতের যে শক্তিশালী দশভুজা দুর্গা। ভূমি এখানে আর শুধু মাটি থাকছে না, একেবারে দেবী হয়ে উঠছে, দৈবীকরণ করা হচ্ছে। আর এই দেবীর সেবায় নারীর ভূমিকা? সেটাও তো বেশ নির্দিষ্ট করে দেওয়া। হ্যাঁ, সেখানেও একটা প্যাটার্ন আছে। একদিকে
কল্যাণী, যিনি আদর্শ স্ত্রী, স্বামীর কর্তব্যের জন্য নিজেকে উৎসর্গ করছেন, আর অন্যদিকে শান্তি, তিনি শক্তিশালী, জ্ঞানী, স্বামীর সহযোদ্ধা, কিন্তু তাকেও দেশের কাজে নামতে হচ্ছে পুরুষের ছদ্মবেশে। তার মানে নারীর অংশগ্রহণ থাকলেও মূল কাঠামোটা কিন্তু পুরুষতান্ত্রিকই থাকছে। একদম, সেবাই মূল কথা, কিন্তু সেটা পুরুষের নেতৃত্বেই। আচ্ছা, ব্রিটিশ আর মুসলিমদের চিত্রণ নিয়ে ওই বিশ্লেষণটা ঠিক কী বলছে? ব্রিটিশদের অবস্থানটা বেশ অস্পষ্ট মনে হয়। হ্যাঁ, ব্রিটিশদের দেখানো হয়েছে একটু অদ্ভুতভাবে, যেন তারা একটা প্রয়োজনীয় মন্দ বা প্রয়োজনীয় শত্রু। উপন্যাসের শেষে এক মহাপুরুষ এসে বলছেন না যে জ্ঞান বিজ্ঞান শিখে শক্তিশালী হতে হলে ব্রিটিশ শাসনটা দরকার। হ্যাঁ হ্যাঁ। এখানে অনেকে বলেন বঙ্কিমচন্দ্রের সরকারি চাকরির একটা প্রভাব হয়তো ছিল, মানে সরাসরি বিরোধিতা করা কঠিন ছিল। ব্রিটিশদের সমালোচনা যদি কিছু থাকেও সেটা মূলত মুসলিমদের সাহায্য করার জন্য। আর মুসলিমরা? তারা তো সরাসরি শত্রু, বহিরাগত। পুরো সংঘর্ষটাকেই একটা হিন্দু মুসলিম সংঘাত হিসেবে দেখানো হচ্ছে, যেখানে ব্রিটিশরা হয় অনুপস্থিত, নয়তো মুসলিম শাসকের সহায়ক মাত্র। যদিও ওই বিদেশি শব্দটা মানে তাত্ত্বিকভাবে ব্রিটিশদেরও বোঝাতে পারে, একটা দ্ব্যর্থকতা আছে। একটা জাতির একটা রূপরেখা তৈরির চেষ্টা করেছিল, যেখানে জন্মভূমি হয়ে উঠছে মাতৃভূমি, কর্মভূমি, এমনকি ধর্মভূমিও। কিন্তু এই রূপরেখাটা ছিল একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা, কিছুটা হিন্দু পুনর্জাগরণ আর ইতিহাসের একটা নির্বাচিত পাঠের উপর নির্ভরশীল। বিতর্ক তো আছেই, থাকবেও, কিন্তু বন্দে মাতরমের মতো সৃষ্টির মাধ্যমে এর প্রভাব তো অস্বীকার করার উপায় নেই। একদমই তাই। আর এই আলোচনাটা বা ওই বিশ্লেষণটা আমাদের একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে সাহায্য করে। উপন্যাসে যদি বা অহিন্দুদের অন্তর্ভুক্তির কথা কোথাও বলাও হয়ে থাকে, সেটা কিন্তু শেষ পর্যন্ত হিন্দুদের শর্ত মেনেই। একটা জাতি যখন তার পরিচয় তৈরি করে, বিশেষ করে ইতিহাসের উপাদান দিয়ে, তখন এই অন্তর্ভুক্তি আর বর্জনের টানাপোড়েনটা কিভাবে কাজ করে, কোনো একটা মৌলিক রচনা বা ফাউন্ডেশনাল টেক্সটের ভেতরে কিভাবে এত জটিল, এমনকি পরস্পরে বিরোধী ধারণাও একসঙ্গে থেকে যেতে পারে, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।